লাস্ট কয়েক সপ্তাহের যে আমরা যে টার্ন অফ ইভেন্টসগুলো দেখেছি বা এই টুর্নামেন্টগুলো যে দেখেছি, অনেকটা জোরপূর্বক বিপিএলটা করা হয়েছে, তারপর ডিপিএলটা কন্টিনিউশন রাখার জন্য করা হয়েছে। লাস্ট কবে যে দেশের ক্রিকেট এতটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা আসলে মনে করা খুব কঠিন। রাজ্জাক ভাই যেটা বলছিলেন যে না, প্লেয়াররা আসলে জানে বুঝে যে সে থাকবে না, তারা এগুলো বুঝতে পারে, কিন্তু তারা ন্যাশনাল স্কোয়াডে থাকে এরকম। মানে এই যে রিপন মন্ডলের কথা স্পেশালি, যে তাদের সাথে কি কথা হয় কিনা, এবং তাদের আসলে মানে বলে না, তারা আসলে বুঝে যে থাকবে না এবং তাদেরকে নেয়াই হয় খেলানোর জন্য না। আমরা এখন বোর্ডে যাদেরকে দেখছি তারা কিন্তু সবসময় আগেকার বোর্ডের ব্যাপারে, সেই বোর্ড কতটা ভালো করছে বা খারাপ করছে সেগুলো নিয়ে সবসময় সরব ছিলেন। এখন তারা নতুন বোর্ডে এসেছেন, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তারপরও আমার যে বেসিক যেসব কাজগুলো সেগুলো তো আমার করতে হবে, কিন্তু সেই বেসিক কাজগুলো কি আসলে তারা মানে সেইভাবে সফল তো বলা যাচ্ছে না, আসলে কতটুকু করতে পেরেছে। মাঠের ভেতরের পারফরমেন্স খুবই সঙ্গীন এবং মাঠের বাইরে নানা রকম বিতর্ক। বাংলাদেশের ক্রিকেটের গত কয়েক মাসের অবস্থা যদি আমরা বিচার করি তাহলে এই কথাগুলোই আমাদের কাছে ঘুরে ফিরে আসবে, এবং সব মিলে যদি বলতে চাই তাহলে কিন্তু একটা হজবরল অবস্থা। এবং এই হজবরল অবস্থাও যদি বলি সেটাও কিন্তু আসলে বাড়াবাড়ি মনে হচ্ছে না গত কয়েক মাসের চিত্র বিচার করলে। এবং আমরা যেটা দেখতে পেলাম যে সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ওয়ানডে দল 10-এ নেমে গেছে। এই পুরো চিত্রটারই প্রতিফলন কিন্তু এই র্যাঙ্কিং, সেটা মাঠের ভেতরের কর্মকাণ্ড এবং মাঠের বাইরের কর্মকাণ্ড আসলে মিলিয়ে, যেহেতু দুইটার সঙ্গে কানেক্টেড। সো একুশ ভাই, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ যে 10-এ নেমে গেল, গত এক দশকে বা আমার মনে পড়ে না যে বাংলাদেশ কখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গিয়েছিল, কারণ আমরা সবসময় বলে আসছি যে এটা আমাদের জন্য বেস্ট ফরম্যাট, ফেভারিট ফরম্যাট। আমারও মনে পড়ে না, মানে গত এক দশকে তো নাই। আমরা দেখছিলাম যে 2015 সালে বাংলাদেশ 7-এও ছিল, মনে হয় কয়েকদিনের জন্য 6-এও ছিল একবার, আমার যতটুকু মনে পড়ে। তো 7-এ ছিল বেশ কিছুদিন, 8-এ তো একদম নিয়মিতই ছিল, খুব খারাপ করলেও 9-এ ছিল। 10-এ নেমে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পর, মানে আমি যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট শুরুর পরে একটা উত্থান হয়েছে, রাইজ হয়েছে, সেই উত্থানের পর এটা হচ্ছে সবচেয়ে বড় পতন আর কি, মানে 10-এ নেমে যাওয়া। ওয়ানডে তো বাংলাদেশ বলা হতো যে সবসময় ভালো খেলে, এক সময় বেশ কয়েকটা টুর্নামেন্টের মানে এশিয়া কাপ লেভেলে ফাইনালে খেলেছে, একাধিকবার ফাইনালে খেলেছে, কাপ জেতার খুব কাছে গিয়েছে, বিশ্বকাপে বড় বড় দলের সাথে ভালো করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে। তো বাংলাদেশ মোটামুটি সবাই বাংলাদেশকে গুনায় ধরতো যে হয়তো এরকম করতে করতে খুব শীঘ্রই বাংলাদেশ হয়তো একটা বড় ট্রফি জিতে যাবে। তো সেই জায়গা থেকে আবার পিছিয়ে যাওয়া, আফগানিস্তান উপরে উঠে গেছে 7 নম্বরে দেখলাম আজকে। ইভেন আপনার ওয়েস্ট ইন্ডিজ তো একসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেও ওয়েস্ট ইন্ডিজের লাস্ট 2 দশক বা 3 দশক যদি ধরি, তারা ক্রমাগত কি নামছে, এবং তারা ওয়ার্ল্ড কাপও খেলতে পারে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি তারা, লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে, বিশেষ করে ওয়ানডেতে তারা খুবই নাজুক পরিস্থিতি, তারপরেও তারা কিন্তু বাংলাদেশের উপরে এখন অবস্থান করছে। তো এটা হচ্ছে বিশাল একটা ধাক্কা আমি বলবো, কারণ ক্রিকেটাররা বলেন বা সংগঠকরা বলেন সবাই বারবার বলতেন যে বাংলাদেশ ক্রিকেট কেন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের ডিএনএর মধ্যে হচ্ছে ওয়ানডে 50 ওভার ক্রিকেট বলা হয়তো, যে বাংলাদেশ হচ্ছে টেস্টটা হচ্ছে তো টেস্টার্স পেয়েছে নতুন, এবং আর টি20-র যে বাংলাদেশ হচ্ছে পেশিবহুল না, এরকম বলা হতো যে খুব বড় ছক্কা চার মারা এবং খুব স্পেশালিস্ট বোলারের ঘাটতি, এই জন্য টি20তে অত ভালো করে না। বাট ওয়ানডে তো একটা মিড রেঞ্জের খেলা, এটা বাংলাদেশ ধরতে পেরেছে, এটা সবসময় সবাই গর্ব করে বলতেন। এবং যেহেতু ওই যে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাপারটা, যে বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্যই তো ঢাকা প্রিমিয়ার ক্লাব ক্রিকেট এবং ওয়ানডে ফরম্যাট, সেটা বাংলাদেশ বহন করেছে, এখানে অনেক বড় বড় খেলোয়াড় খেলেছেন। তো সেই জায়গায় বাংলাদেশ মানে ওয়ানডেটাই হচ্ছে বাংলাদেশ খুব ভালোভাবে, এবং ওয়ার্ল্ড ক্রিকেটেও সেভাবেই রেট করা হতো, মানে সেই জায়গা থেকে আমার মনে হয় বিশাল একটা ধাক্কা। এবং আমরা সেটা কিন্তু র্যাঙ্কিং তো একটা মানে মাপকাঠি, কিন্তু আমরা তো মাঠের পারফরমেন্সে আমরা তো দেখতে পাচ্ছি যে ওয়ানডেতে লাস্ট আপনি 2টা সিরিজ দেখেন বা 3টা সিরিজ দেখেন, বাংলাদেশ দলের খেলা, ইভেন সবচেয়ে বড় যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, হ্যাঁ অনেকবারই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা বড় টুর্নামেন্টে বাংলাদেশ পারেনি বা শেষ পর্যন্ত বড় কিছু করতে পারেনি, কিন্তু খেলার মধ্যে একটা ব্যাপার ছিল, ধরেন মানে একটা দেখতে একটা স্পার্ক ছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের খেলা দেখলে সবাই বুঝতে পেরেছে যে মানে অত্যন্ত ফ্ল্যাট, হ্যাঁ মানে কিছুই হচ্ছে না, এবং তারা যেখানে মানে খেলার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচেই তাদের অনেক নেতিবাচক কোনো একটা সমস্যা ডেফিনেটলি আছে। তো মানে আমি বলবো যে এটা বিশাল একটা ধাক্কা। হ্যাঁ, আমরা যদি স্ট্যাটের দিকে চিন্তা করি, লাস্ট ইয়ার থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সব মিলে হচ্ছে 11টা ওয়ানডে খেলেছে, জিতেছে মাত্র 3টা, এবং সেটা শ্রীলঙ্কার সাথে গত বছরের শুরুর দিকে 2টা, আফগানিস্তানের সঙ্গে 1টা, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা হোয়াইট ওয়াশ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টা ম্যাচেও জিততে পারি না, লাস্টের ম্যাচটা তো বৃষ্টিতে ভেসে গেল। বা খেলাটা হলেও আসলে বাংলাদেশের যে পারফরমেন্সের ধারাবাহিকতা ছিল, মানে
খুব আশাবাদী হওয়ার মতো কোনো কিছু ছিল না। এখন এই পর্যন্ত কিন্তু পুরো ফোকাসটা ছিল যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডের দিকে, এখন নেক্সট ইয়ারে আর একটা T20 ওয়ার্ল্ড কাপ আছে, এবং যদি বলি এক বছর বোধহয় নেই, 8-9 মাসের মতো আছে। তো ফোকাসটা ওইদিকে শিফট করতে হয়। এখন ক্রিকেটের যেই পরিমাণ আসলে ব্যস্ততা, খুব দ্রুতই কিন্তু ফোকাস শিফট করতে হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু একটা আলোচনা থেকেই যায় যে আচ্ছা কয়েকদিন আগে আমরা ওয়ানডে ফরম্যাট খেলেছি, এখন T20-তে মানেই নিতে কষ্ট হচ্ছে, বা এই আলোচনা কিন্তু আমাদের মধ্যে আমি দেখি। এখন আমাদের চেয়ে তো অন্য কান্ট্রিগুলো আসলে অনেক বেশি ম্যাচ খেলে, আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দল বাছাই করা। যে আমি যেহেতু এতটা ব্যস্ত থাকবো, আমার প্রত্যেকটা ফরম্যাটের জন্য পারফেক্ট দলটা বাছাই করতে হবে। আমরা কালই দেখলাম যে হচ্ছে সামনে যে 2টা T20 সিরিজ আছে, একটা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে, একটা পাকিস্তানের মাটিতে, 2টাই অ্যাওয়ে সিরিজ। সেটার জন্য দল ঘোষণা করা হলো। সেখানে কিছু চমক ছিল, যেমন শেখ মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, যার আসলে সেই রকম কোনো অভিজ্ঞতা নাই ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব বা স্থানীয় পর্যায়ে থাকার। এবং নাজমুল হোসেন শান্ত সেখানে টিকে গেছেন। আরও কিছু এরকম আমরা সিলেকশন দেখেছি, এবং সেগুলোর ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছে নির্বাচকরা। তো শাওবের কাছে জানতে চাচ্ছি যে এই নির্বাচক কমিটিও কিন্তু প্রায় বছর খানেকের মতো হয়ে গেলেন লিপু ভাইয়ের আন্ডারে, লিপু ভাই, রাজ্জাক ভাই, এবং হচ্ছে এখন আর দুইজনই আছে, এখন দুজনই আছে যেহেতু হান্নান সরকার যেহেতু নেই। তো তাদের আন্ডারে এই যে সিলেকশনটা হলো, আমরা কি কোনো আসলে চেঞ্জ দেখতে পাচ্ছি, নাকি আমরা ওই আগের বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি? ফার্স্টে যেটা দেখেছিলাম যে গাজী আশরাফ লিপু যখন এসেছিলেন, একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার, অনেকে ভাবছিলেন যে এখন একটা স্ট্যান্ডার্ড থাকবে বা একটা আঁচ করা যাবে যে কি মেট্রিক্স আসলে কনসিডার করে প্লেয়ার সিলেকশনগুলো হচ্ছে। অ্যান্ড ইনিশিয়ালি উনি চেষ্টা করেছেন, উনি এক্সপ্লেনেশন দিয়েছেন, কিছু প্রপার লজিকও দিয়েছেন বিহাইন্ড এক্সক্লুশন, যে কেন একটা প্লেয়ারকে দলে নেওয়া হয়নি, কেন একজনকে নেওয়া হয়েছে, এইসব বিষয়ে উনি খুব খোলামেলাই বলেছেন। অ্যান্ড এনাফ এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছেন ইনিশিয়াল মান্থসে অ্যাটলিস্ট। তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, যে প্রিভিয়াস যে সিলেকশন প্যানেল ছিল, যে সমালোচনাটা হতো, যে একদমই মানে মেড ইউর হেড স্ক্র্যাচ, যে আপনি হয়তো প্রেস কনফারেন্সটা থেকে বের হয়ে আপনি হয়তো উত্তরের থেকে প্রশ্নই আপনার বেশি থেকে যাচ্ছে, যে হয়তো মিনহাজুল আবিদ নান্নু কী ব্যাখ্যা দিলেন, এটা আপনার ডিসাইফার করতে আসলে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তো সেই সমালোচনা ছিল আগের সিলেকশন প্যানেলের উপর। বাট এখন এটার একটা পুনরাবৃত্তি আমরা হয়তো দেখতে পেরেছি, যে গতকালের প্রেস কনফারেন্সটায় যে কিছু উইয়ার্ড রিজনিং বা লজিকের ঘাটতি, বা হয়তো যে আমরা যে ইউজুয়াল যে বাজওয়ার্ডসগুলো আমরা খুব ইউজ করতে পছন্দ করি আমাদের ক্রিকেটার ফ্রেটার্নিটিতে, যে প্রসেস, তারপর হচ্ছে লং টার্ম প্ল্যানিং, এক্সপিরিয়েন্স, এইগুলার আসলে ওই প্রিভেলেন্সটা অনেক দেখা গিয়েছে। তো ওইখান থেকে যদি আসি, যে দলটা যেটা দেওয়া হয়েছে ফর 2 সিরিজ, UAE অ্যান্ড দেন পাকিস্তান, তো এখানে কিছু এক্সক্লুশনও ছিল, ইনক্লুশনও ছিল। সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয়েছে, যে ফর্মার স্কিপার নাজমুল হোসেন শান্ত, উনি অলরেডি মানে একরকম রিলাক্টেন্সি দেখিয়েছেন যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে আসলে তার ফর্মের কারণে সে অনেক রকমই প্রেশার ফিল করে। সেও বলেছে সবসময় যে তার কথাবার্তা দেখেও মনে হয় যে সে আশেপাশের সবাইকে একটু মানে ফ্যান্স বলেন বা অ্যাটমসফিয়ার বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, একটু প্রতিপক্ষ ভেবেই সে নিজে একটা শেলে চলে গেছে। এরপরে T20 তার খাপ না খাওয়ানোর একটা ব্যাপার ছিল, যে সে আসলে ওই স্ট্রাইক রেট যে ডিমান্ডস থাকে ফরম্যাটের, T20 শর্টেস্ট ফরম্যাট, সেটার সাথে আসলে সে কম্প্যাটিবিলিটি সে খুঁজে পাচ্ছে না। এইসব কারণে আসলে একটা এনভায়রনমেন্ট সে ফিল করেছে যে তার আসলে সাফোকেটিং লাগছে। সে ইনিশিয়ালি কিন্তু সে তার এই ডিজায়ার টু কুইট ক্যাপ্টেন্সি এটা বোর্ডকে জানিয়েছেন। এরপরে বোর্ড বলেছে যে না, আসলে সামনে T20 খেলা নেই, 4 মাস আমরা দেখি, আমরা তারপরে ডিসিশন নিব। অ্যান্ড ইভেনচুয়ালি দ্য প্রসেসটাই খুব উইয়ার্ড ছিল, যে আমরা কোনো এক গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে শান্ত হচ্ছে কনফার্মেশন দিয়েছে যে সে আর আসলে কন্টিনিউ করতে চাই না। তো সেই যে পিরিয়ড ছিল 4 মাসের, সেটা আসলে কখনো ইট উড নট মেক আ ডিফারেন্স। তো এরপর থেকে একটা কোয়েশ্চেন ছিল যে হু ইজ গোইং টু লিড বাংলাদেশ। তার সাথে একটা ফলো আপ আসে যে ইফ ইট ইজ সামওয়ান এলস, দেন শান্ত কি আসলে দলে জায়গা
পায় পাবেন কি পাবেন না। সমস্যাটা তো তার মানে পারফরমেন্স নিয়েই হয়েছে, রাইট। ক্যাপ্টেন্সি থেকে অনেক বেশি তার ব্যাটিং পারফরমেন্সটাই হচ্ছিল না, সে কারণেই হয়েছে। এখন অবশ্যই একটা, কারণ সে একটা মূল জায়গায় একটা ব্যাটিং করে, টপ অর্ডারে সে 3-এ ব্যাটিং করেন এবং তাকে অ্যাট টাইমস অ্যাকোমোডেট করার জন্য আমরা একটা ওপেনার স্যাক্রিফাইস করে তাকে কিন্তু ওপেনার হিসেবেও আমরা খেলিয়েছি অ্যাট টাইমস, উই হ্যাভ সিন দ্যাট। তো এত ইম্পর্টেন্ট একটা পজিশনে, সো অ্যান্ড স্ট্যাটস স্পিক ফর দেমসেলভস। তো আপনি আন্ডার ক্যাপ্টেন্সি বলেন বা তার ক্যারিয়ার নাম্বারস বলেন, এটা খুবই একটা মজার বিষয় যে খুব কাছাকাছি, Average 106 হয়তো, মনে স্ট্রাইক রেট আর কি। 20-22 অ্যান্ড স্ট্রাইক রেটও হয়তো 110-এর ঘরে। সো এই দিকে এটা আসলে খুবই ইটস আ টেলিং সাইন। তো সেটার পরে যখন দেখলাম যে হ্যাঁ নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়া হয়েছে, তো সেটা একটা চমক ছিল, অ্যাটলিস্ট পার্সোনালি ফর মি। এরপরে এক্সপ্লেনেশনটা আসলে খুব মজার ছিল, অ্যান্ড উইচ ইজ ওয়াই ইট রিমাইন্ডেড মি অফ দ্য প্রিভিয়াস সিলেকশন প্যানেল, যে তারা বলছে যে এক্সপিরিয়েন্সের কারণে। আমার একটা আর্গুমেন্ট ছিল যে এই এক্সপিরিয়েন্সটা দিয়ে, যে ব্যাড এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি আসলে এটাকে কতটা কাজে লাগাতে পারবো। অ্যান্ড টি-20তে আপনি বেশি দূরে দেখতে হবে না, আপনি আইপিএল তো সবাই দেখে, পিএসএলও দেখে, আসলে এক্সপিরিয়েন্স টি-20তে হ্যাঁ অবশ্যই এটা একটা কনসিডার করার মতো ফ্যাক্টর, বাট ইট ক্যানট বি দি ডিসাইডিং ফ্যাক্টর আপনার সিলেকশনের কারণ হিসেবে। তো আমার কাছে আরেকটা মনে হয়েছে যে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, একটা ব্যাপার ছিল যে একটা ফর্মার ক্যাপ্টেন, তাকে আসলে আছে অন্যান্য 2 ফর্ম্যাটেও সে ক্যাপ্টেন্সি করছে, তো তাকে কি আমি রাখবো কি রাখবো না, সেই সংকোচ বোধে তারা আসলে খুব একটু রিজার্ভ ছিলেন, অ্যান্ড তারা আসলে গাৎসি কলটা নিতে পারেননি। এটা গাৎসিও বলবো না, এটা আসলে ন্যাচারাল কোর্স অফ অ্যাকশনই হওয়ার কথা, বাট আসলে বাংলাদেশ ক্রিকেটের ন্যাচারাল কোর্স অফ অ্যাকশন বলে দেয়ার ইজ ভেরি ফিউ ইনস্টেন্সেস। তো এইটা একটা ব্যাপার ছিল, তারা হয়তো ওই বিবেচনায় তারা বলছে আচ্ছা তাকে তো দলের সাথে অ্যাটলিস্ট ক্যারি করা যায়। তো এই কালচারটাই আসলে খুবই নেগেটিভ, দলের সাথে ক্যারি করানো। রিপন মন্ডলের কথাও আব্দুর রাজ্জাক বলছিলেন, যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল যে রিপনের ক্ষেত্রে যে তাকে জাস্ট দলের এনভায়রনমেন্ট বোঝানোর জন্য এক্স্যাক্টলি একটা ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে যখন একটা প্লেয়ার ন্যাশনাল টিমে চান্স পায় বা সিলেকশন প্যানেল যখন তাকে নির্বাচন করে, তাকে কি শুধুমাত্র দলের সঙ্গে রাখার জন্য করে নাকি আসলে ক্যাপ্টেনও ডিসাইড করবেন যে ওই প্লেয়ারটা বেস্ট 11-এ চান্স পাবেন কি পাবেন না? সিলেক্টর তো ডিসাইড করবেন যে সেই ক্যাপেবল, সে খেলতে পারবে, সেই হিসাব করেই নেওয়া। কিন্তু যে ব্যাখ্যাটা দেওয়া হলো, এটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে আপনি একটা প্লেয়ারকে কিভাবে আপনি বলেন যে আপনি ন্যাশনাল টিমে নিচ্ছেন, নাসুমও না খেলেই পারে। নাসুমের বিষয় সে খেলেছে, কিন্তু আপনি একটা নতুন একজন তরুণ ক্রিকেটারকে আপনি নিয়ে এসে বলবেন যে হ্যাঁ ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল স্কোয়াড, অ্যান্ড তাকে আপনি বলছেন যে তুমি দেখো এনভায়রনমেন্ট কেমন, তুমি দেখো মাহমুদুল্লাহ কি করছে, তুমি দেখো মুশফিক কি করছে, সিনিয়ররা কি করছে, তুমি এগুলো তো বিপিএলই দেখতে পারে, তাই না? না, এটা বিপিএল এখন তো আর মানে এই যুক্তি আসলে ওয়ার্ল্ডে কোন ক্রিকেট টিম আসলে দেয় বা দিতে পারে বা দেওয়ার কোনো যৌক্তিকতা আছে? কিন্তু আব্দুর রাজ্জাক আর একটু মানে খুবই মানে বিস্ময়কর বলবো সেরকম একটা ব্যাখ্যা তার আগে বলছিলেন। মানে প্রশ্নটা ছিল এরকম যে তারা কি আসলে তাদের সাথে কি আপনারা অনেক কথা বলেন কিনা, মানে এই যে এরকম একবার তো হয় না, টেস্ট টিমেও হয়েছে, জাকির হাসানকে আপনি নিয়েছেন সিলেট টেস্টে, তার পারফরমেন্স খুব খারাপ ছিল, এটা নিয়ে নাই, তো তাকে নেওয়াটাই একটা রং ডিসিশন। আচ্ছা তাকে নিলেন, তাকে নেওয়ার পরে তাকে মানে ফার্স্ট টেস্টের পরে তাকে খেলানো হয় নাই, ড্রপ করা হয়েছে, এনামুল হক বিজয়কে নিয়ে আসা হয়েছে, তাহলে তাকে নিলেন কেন এবং বাদ দিলেন কেন না খেলিয়ে? এবং বাদ দেওয়ার ব্যাখ্যায় আবার চিফ সিলেক্টর একটা মিডিয়াকে বলেছেন যে সে মানে মানে বদলি ফিল্ডার হিসেবে নেমেছিল, একটা ফিল্ডিং এ একটা ল্যাপস ছিল, তো সে কারণে বাদ দিয়েছেন। এটা তো মানে একটা উইয়ার্ড একটা যুক্তি, এটা ব্যাক করা আসলে খুবই উইয়ার্ড। তো ওইটা হচ্ছে ওনারা আগে থেকেই কিছু মানে আবার কালকে যেটা বললাম যে রাজ্জাক ভাই যেটা বলছিলেন যে না প্লেয়াররা আসলে জানে বুঝে যে সে থাকবে না, তারা এগুলা বুঝতে পারে, কিন্তু তারা ন্যাশনাল স্কোয়াডে থাকে এরকম। মানে এই যে রিপন মন্ডলের কথা স্পেশালি, যে তাদের সাথে কি কথা হয় কিনা এবং তাদের আসলে মানে বলে না তারা আসলে বুঝে যে থাকবে না এবং তাদেরকে নেয়াই হয় খেলানোর জন্য না। এটা এই থিংকিংটাই আসলে ইটস এ রিফ্লেকশন। একটা প্লেয়ারকে নিচ্ছি কিন্তু সে জানে যে সে খেলবে না, তাহলে আপনি আরেকভাবে নিতে পারেন, কিন্তু আপনি মানে বিসিবি কিন্তু মানে খরচটা বহন করে তাকে স্কোয়াড মেম্বার করলেন না, 15 ম্যান বা 14 ম্যান যে স্কোয়াড সেখানে তাকে রাখলেন না, রিজার্ভ ট্রাভেলিং রিজার্ভ তাকে রাখলেন। তার মানে সেটা কিন্তু আপনার ক্লিয়ারিটি থাকলো যে আপনি ক্লিয়ার যে তাকে আমি ট্রাভেলিং রিজার্ভ রাখছি, সে দলের সঙ্গে এসে সে অনেক জিনিস বুঝবে, সেটা একটা মানলাম যে বোঝার ব্যাপার আছে। দেয়ার ইজ এভরি অপরচুনিটি যে যদি কেউ ছিটকে পড়ে আসলে
অটোমেটিক এন্ট্রি পেয়ে যাচ্ছে। আমি একটু এড করি যে শান্তর আসলে মানে টি-20 তো উনি বিপিএলেও একাদশে চান্স পান, লাস্ট বিপিএলে মাত্র 5টা ম্যাচ খেলেছেন, Right. সেখানে 56 রান করেছেন। তো এরা এই তার আসলে আসলে মানে- কি কাজে দিবে? আর আপনি আবার যদি আবার গুড এক্সপিরিয়েন্সও হয়, যদি ধরেন শান্ত মানে গুড এক্সপিরিয়েন্সের কারণে আপনি আরব আমিরাতের বিপক্ষে খেলবেন, তারপরে পাকিস্তানের বিপক্ষে খেলবেন, আপনার নেক্সট টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য আপনি টিম বানাবেন। এখন আপনি কিন্তু এখন এক্সপেরিমেন্ট করার সময়, এক্সপিরিয়েন্স নিয়ে চলার সময় না। মানে আপনি বরং বিপিএল এ যে ছেলেটা ভালো করেছে তাকে আপনি একটু দিবেন, সময়টা দিবেন যে সে কি করে। আপনি এশিয়া কাপ টি-20 এর আগে কিন্তু প্লিজ 16টা ম্যাচ পাচ্ছেন, হ্যাঁ, ইটস আ পারফেক্ট টাইম টু সি সামওয়ান এলস। হ্যাঁ, এই বিপিএল এ যারা ভালো করেছেন, আমরা নাইম শেখের কথা বলতে পারি, মাহিদুল অঙ্কনের কথা বলতে পারি। আপনি 49টা টি-20 খেলেছেন এন্ড স্টিল মানে আপনার এরকম ড্রেডফুল স্ট্যাটস, তো তাকে তো বাজিয়ে দেখার মানে ইনাফ সময় আমরা দিয়েছি। লিটনের ক্ষেত্রেও তো একটা কথা বলা হয়েছে যে তার ফর্ম ভালো যাচ্ছে না, কিন্তু তার সেই পটেনশিয়াল বা এই ব্যাপারটা আছে। লিটন তো কাইন্ড অফ 90+ ম্যাচ খেলে ফেলেছে, and he's a 30-year-old with 10 years of international cricket. Same goes for সৌম্য। তো এই জন্য ব্যাখ্যাগুলাই আসলে অনেক সময় মানে ব্যাখ্যা শোনার পরও আসলে বোঝা যায় না যে ব্যাখ্যাটা আসলে কি ছিল, যেটা শাবাব বলছিলেন যে উত্তর শোনার পর আরো কিছু প্রশ্ন তৈরি হয়ে যায়। রাইট, এটা তো মাঠের বাইরে ভিতরের আলাপ আমরা করছিলাম। রিসেন্টলি যেটা হয়েছে যে মাঠের বাইরেও কিন্তু অনেক বিতর্ক, মানে মাঠের কর্মকাণ্ডের কারণেই মাঠের বাইরে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আমরা যদি বিপিএল এ যাই, বিপিএল এর সময় ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছিল, সেটা পত্রিকা গণমাধ্যমে এসেছে। পেমেন্ট ইস্যু ছিল, একদম জেরবার অবস্থা। আমার মনে হয় না যে কোনো বিপিএল এ পেমেন্ট ইস্যু নিয়ে এত বাজে অবস্থা হয়েছিল, যেখানে প্লেয়াররা বয়কটের ঘোষণা পর্যন্ত দিয়েছিল অনুশীলন, বয়কট করেছে, খেলে নাই বিদেশি প্লেয়াররা খেলেনি, একজন প্লেয়ার চলেও গিয়েছে, বিদেশিরা এক ম্যাচ খেলে নাই এই শ্রীলঙ্কার সামারাকন। এবং এরপরে যেটা ডিপিএল হলো, ডিপিএলেও কিন্তু একই রকম বিতর্ক, ম্যাচ ফিক্সিং এর ইস্যু আমরা দেখেছি, স্পট ফিক্সিং এর ইস্যু আমরা দেখেছি উঠে এসেছে, এবং একই সঙ্গে পেমেন্ট ইস্যু ছিল। এবং শেষ দিকে হচ্ছে আমি বলবো যে বিসিবিও তাদের যেটা করা দরকার ছিল তারা তো সেটা করতে পারেনি, এবং উল্টো নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যেটা করেছে, এটা আসলে খুবই বিব্রতকর একটা বোর্ডের জন্য। আমার কাছে যেটা মনে হয় খুবই বিব্রতকর। এবং সেটার যে কনসিকুয়েন্সেসটা হলো যে মাঠের খেলা বাদ দিয়ে কিন্তু টানা 1 সপ্তাহ যাবৎ মাঠের বাইরের ইস্যুটাই সবচেয়ে বেশি আলোচিত হয়ে আসলো। ক্রিকেট সেখানে আসলে গৌণ। 21 ভাইয়ের কাছে আবার যাচ্ছি, এই যে এখন যখন একটা নতুন বোর্ড আসে, আমরা এখন বোর্ডে যাদেরকে দেখছি তারা কিন্তু সবসময় আগেকার বোর্ডের ব্যাপারে তাদের সেই বোর্ড কতটা ভালো করছে বা খারাপ করছে সেগুলো নিয়ে সবসময় সরব ছিলেন। এখন তারা নতুন বোর্ডে এসেছেন, হয়তো খুব বেশি সময় হয়নি, 8-9 মাস হয়েছে, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে। কিন্তু তারপরও আমার যে বেসিক যেসব কাজগুলো সেগুলো তো আমার করতে হবে, কিন্তু সেই বেসিক কাজগুলো কি আসলে তারা মানে সেইভাবে সফল তো বলা যাচ্ছে না, আসলে কতটুকু করতে পেরেছে? একদমই না। মানে তারা হচ্ছে মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কোঅর্ডিনেশনের সাংঘাতিক অভাব। মানে এক একজন এক এক রকম কথা বলেন, কেউ কারোর সাথে কথা বলেন কিনা আমি জানি না। ডিপিএলে যেটা হলো ঢাকা প্রিমিয়ার লিগে, তাওহিদ হৃদয়ের ইস্যুটা নিয়েই তো সমস্যা। প্রথমে সে একটা মানে মাঠের মধ্যে একটা আচরণ করে ম্যাচ রেফারি দ্বারা শাস্তি পেয়েছে, মিডিয়ায় বলেছে শাস্তি পেয়েছে, সবকিছু তো সুন্দরভাবে চলছিল। সেই শাস্তি যখন আপনি তাকে 2 ম্যাচ ব্যান করলেন, তারপরে আমরা দেখলাম যে 1 ম্যাচ পরে সে খেলতে নেমে গেছে। এখন খেলতে নামার পরে টেকনিক্যাল কমিটি আপনিই করেছেন, সেই টেকনিক্যাল কমিটি জানে না যে সে খেলতে নেমেছে এবং কেন সে খেলতে নেমেছে তারা জানে না। তারপরে বিসিবির যিনি সিসিডিএম এর মানে সদস্য তিনিও প্রথমে জানেন না, তারপরে তিনি একটা ব্যাখ্যা দিলেন, আম্পায়ার্স কমিটির প্রধান তিনি আরেকটা ব্যাখ্যা দিলেন, কার ব্যাখ্যা কি কেউ বুঝতে পারছে না। এবং তিনি সবাই এবার মানে অফ দ্য রেকর্ড বলার চেষ্টা করছেন যেহেতু সে মোহামেডানের খেলোয়াড়, তো কাজেই এটা হচ্ছে বিসিবির উপরের মহল থেকেই আসছে, এটা হচ্ছে অফ দ্য রেকর্ড কথা। যেহেতু এখন হচ্ছে যে মোহামেডান রাজনৈতিকভাবে এখানে হচ্ছে এখন একটু ক্ষমতাশালী, তো কাজেই তাদের খেলোয়াড় ওই জায়গায় তারা মানে ম্যানেজ করে ফেলেছে। তো এটা আপনি নিয়মের ব্যত্যয় প্রথমে করেছেন, তারপরে যখন মিডিয়া প্রেসার তৈরি হয়েছে তখন আবার কিন্তু আপনি আবার নতুন করে ব্যান দিলেন। এর মধ্যে আপনি বাইলজও পাল্টে ফেলেছেন ওভারনাইট। তারপরে পাল্টানোরটা একটু বলি, একদম শেষ দিনে যখন বিসিবি বিবৃতি দিল যে তাওহিদ হৃদয় নিষিদ্ধ থাকবেন, আবার মাঝখানে কিন্তু বিসিবি কোনো কিছুই আসলে বলেনি যে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো হলো বাড়ানো হলো, কিভাবে কমানো হলো কিভাবে বাড়ানো হলো। এবং শেষ দিনে গিয়ে যখন বিসিবি কনফার্ম করলো তখন আমরা জানলাম যে একটা মেমো বলে একটা শব্দ উল্লেখ করা হলো যে তারা বাইলজ চেঞ্জ করেছিল। তো বাইলজ চেঞ্জ করা হয়ে গেল দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টের 50 ওভারের টুর্নামেন্টের, যেটার ইতিহাস অনেক লম্বা, যেটা বেসিক্যালি মানে সবচেয়ে বড় জনপ্রিয় সব দিক থেকে,
সেই টুর্নামেন্টের বাইলস চেঞ্জ করা হলো এবং কেউ কিছু জানে না, কোনো গণমাধ্যম তো দূরের কথা, তাদের নিজেদের মধ্যেও সেই ব্যাপারগুলো ক্লিয়ার না। এবং এর মাঝখানে টেকনিক্যাল কমিটির যে প্রধান ছিলেন রিজাইন করলেন, ওইদিকে আম্পায়ার একজন বললেন যে তিনি যেটা আমরা শুনেছি বিসিবিতে কন্টিনিউ করবেন না। জাস্ট একটা ইস্যু নিয়ে আরো কতগুলা ইস্যু তৈরি করে ফেললো, যেই জিনিসটা খুবই সিম্পল ছিল। সেই 4 ম্যাচের ব্যান কিন্তু শেষ পর্যন্ত 2 ম্যাচের ব্যান কিন্তু শেষ পর্যন্ত 4 ম্যাচের রূপ নিয়েছে। তো এই যে মাঝখানে তাহলে বিসিবি আসলে এই কাজটা কেন করলো? মানে যেখানে কোনো ফলই তো আসলো না, আপনি নিয়মের ব্যত্যয়ও ঘটালেন, সেটা করেও লাভ হলো না, আপনি আরো এক্সট্রা 4 ম্যাচের ব্যান দিলেন। তো এই নিয়মগুলো আসলে মানে কবে ফলো করা হবে, কবে আসলে? আমার মনে হয় যে তারা বিসিবির তারা নিজেরাও বাইলস গুলো ভালো করে করেন না, ফলো করেন না, মানে পড়েও দেখেন কিনা সন্দেহ আছে। এবং আপনার ওই কিছু কমন মানে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে আছে কমন, যেগুলো নিয়ে আসা হয়। এরপর তারপরে কিন্তু আপনি জানেন কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। এখন তারা ভেবেছিলেন, হয়তো আমি জানি না এরকম মানে সবাই কি অন্ধ কিনা, তারা ভেবেছিলেন যে তাওহিদ হৃদয়ের সেকেন্ড ম্যাচটা খেলে ফেলবেন, কেউ তিনি 2 ম্যাচ নিষিদ্ধ না 1 ম্যাচ নিষিদ্ধ, সে কেউ এটাও করছে যে মানে দি অডাসিটি টু ডু ইট, যে হ্যাঁ আমি ওভারনাইট আমি বাইলস মানে আমি চেঞ্জ করে ফেলতে পারি। এত বড় একটা টুর্নামেন্টের আরেকটা জিনিস কিন্তু খেয়াল করবেন, মানে এটাও কিন্তু একটা মানে আমি নিজে খেয়াল করলাম যে প্রথমে যখন মানে তাওহিদ হৃদয়ের যে নিউজটা হলো, প্রথমে কিন্তু সবাই নিউজটা করেননি, মানে সব মিডিয়া কিন্তু আমরা করেছিলাম। প্রথম 2 দিন কিন্তু এটা ওইভাবে আলাপ, মানে প্রথম 1 দিন অন্তত 1-1.5 দিন বোধহয় এরকম ভাবে সব মিডিয়ায় আসেনি। আমি বলতে পারি 2-1টা মিডিয়া এসেছে, আমাদের মিডিয়া এসেছে, আরো 2-1টা মিডিয়া এসেছে। তো এইটাও হয়তো তাদের ধারণায় মানে অবচেতন মনে ছিল কিনা যে এখন তো অনেক নিউজই আসে না, তো এটাও ওভারলুক হয়ে যাবে কিনা, তো এটাও কাজ করতে পারে। না হলে আপনি মানে দেখতে পাচ্ছেন যে সবাই দেখতে পাচ্ছে যে সবাইকে বলেছেন 2 ম্যাচ নিষিদ্ধ, 1 ম্যাচ পর খেলছে, এটা কিভাবে আপনি এলাও করবেন? তারপরে কিন্তু একটা একটা কথা আছে না, যে আপনি একটা মিথ্যা কথা বললেন, সেই মিথ্যাকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যা, ওই চক্র থেকে আপনি আর বেরোতে পারছেন না। বিসিবি ওই চক্র থেকে বেরোতে পারেনি, একটা ভুল করেছে, সেই ভুলটাকে পরে সংশোধন করতে চেয়েছে, সেটা আর পারেনি, পরে সংশোধন করে আরেকটা ভুল, এবং সেই ভুল আবার ওই যে প্লেয়াররা জড়িত হয়ে গেছেন। যেটা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে যে খেলোয়াড়রা এসে যেভাবে করেছেন, চাপ তৈরি করেছেন, সেটা কিন্তু আরেকটা খারাপ দৃষ্টান্ত। মানে শুধু বিসিবির তো সাংগঠনিক দিক থেকে তো আমরা সমালোচনা করছি, খেলোয়াড়দের তাদেরও কিন্তু দিক থেকে ওইটাও কিন্তু সুন্দর কাজ হয়নি। তারা এসে চাপ তৈরি করে একটা ব্যান তুলে নিয়েছে, একটা রংকে আপনি মানে ব্যাক করে সেটা প্রেসার অ্যাপ্লাই করে আপনি সেটা উদ্ধার করে নিয়ে আসলেন, এবং সেটাও শেষ পর্যন্ত কাজে দিল না। এন্ড এখন করেছে যে নেক্সট সিজন যদি আপনি চিন্তা করেন, আপনি মোহামেডান হেরেছে ফাইনালে, এন্ড নেক্সট সিজন যদি আপনি চিন্তা করেন তৌহিদ হৃদয় কি হবে, 4টা ম্যাচ কোন দলে খেলবেন, কোন দল এই লাইবিলিটিটা নিবেন যে আমি তৌহিদ হৃদয়কে হয়তো ন্যাশনাল টিমের মানে ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার্স, মেইন ব্যাটার্স, সো ওয়েন ইউ ব্রিং হিম ইন আপনার বিগ মানি কন্ট্রাক্ট দিয়ে নিয়ে আসতে হবে, এন্ড সে 4টি ম্যাচ খেলবেন, তাকে মোহামেডানেই খেলতে দেওয়া উচিত, যেহেতু শাস্তিটা মোহামেডানের জন্যই পেয়েছে, রাইট? তাই না? এখন যদি আরেকটা ক্লাব ধরেন অগ্রণী ব্যাংক বা somebody else, তারা কিন্তু এই ক্ষতিটা তারা বহন করতে পারে না। হ্যাঁ, সেটা অবশ্য তাদের ব্যাপার, বাট স্টিল এই জাস্ট টকিং অ্যাবাউট যে এই লায়াবিলিটির আসলে এটাও নিতে চাইবে, সামনের সিজনে কিন্তু এটাও ইস্যু এটাও ইস্যু হতে পারে, যেহেতু যেভাবে আসলে কোর্স মানে অ্যাকশনগুলো যেভাবে হয়েছে এবার। সো নেক্সট সিজনে যদি আমরা এর চেয়েও মানে কিম্ভূত যদি বলি, মানে এর চেয়েও বিচিত্র কোনো কিছু দেখি, সেটা আসলে মনে হয় না অবাক খুব একটা হব আসলে এবার যেটা হলো। এটাই পুরো জিনিসটাই যে ক্রিকেটের মান নিয়ে তো প্রশ্ন থাকেই, অ্যান্ড আপনার পুরো ম্যাচও দেখতে হবে না, যে সোশ্যাল মিডিয়ায় যে অনেক চ্যানেল অনেক ক্লিপস তারা প্রডিউস করে থাকেন, পোস্ট করে থাকেন, ক্লিপসে আপনি দেখতে পারবেন যে প্লেয়ার আসলে সেভাবে পুরোপুরি কমিটেডও না, তারা রিস্ক করতে চায় না, দে আর নট ফিল্ডিং উইথ 100% কমিটমেন্ট, বল যাচ্ছে ছেড়ে দিচ্ছে, অ্যান্ড দেন অনেক দেখতে পারবেন যে লো স্কোরিং ম্যাচেস অ্যান্ড দেন হাই স্কোরিং ম্যাচেস, মানে কোনো কনসিস্টেন্সি নাই। তো খেলার মান নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন। অন টপ অফ দ্যাট আপনি খেলার মান নিয়ে তো বলছেনই, অ্যান্ড দেন ফিক্সিং অ্যালিগেশনস যখন আসে, এবং ওই অ্যালিগেশনটা যখন অ্যান্টি কারাপশন ইউনিট ওইটা প্রকাশ্যে আবার রিক্রিয়েট করে পুরো মিডিয়ার সামনে, এভাবে একটা প্লেয়ার হু হ্যাজ নট বিন প্রুভড গিলটি, হোয়াট এভার দ্য images বা whatever the show, he has not been proved guilty, and প্রকাশ্যে আপনি তাকে নিয়ে আপনি রিক্রিয়েট করতে যান,
সো ইটস আ হচপচ। পুরো টুর্নামেন্টেই আসলে ওরকম কোনো মানহীন টুর্নামেন্টই হয়েছে, এটা আমি বলতেই পারবো। যে অ্যান্ড অন টপ অফ দ্যাট এইসব অ্যালিগেশন, অ্যান্ড এই বোর্ড হচ্ছে টোটাল 3টা আই গেস টুর্নামেন্ট করেছে। এনসিএল T20 হয়তো অনেকটা সাইডেই চলে গেছে, ওটা নিয়ে বেশি অ্যাটেনশন ছিল না। বিপিএল করেছে, অ্যান্ড দেন ঢাকা প্রিমিয়ার লিগটা করেছে, অ্যান্ড দুইটা টুর্নামেন্টই আসলে বেশ প্রশ্নবিদ্ধ। অ্যান্ড আগের বোর্ডের কথা যদি বলি, যে হ্যাঁ অনেক সময় হাসি ঠাট্টা হতো, অনেক সমালোচনা হতো যে তারা ক্রিকেটীয় বিষয় নিয়ে একদম সরাসরি যে হস্তক্ষেপ অন ফিল্ড ক্রিকেট নিয়ে, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এই লাস্ট কয়েক সপ্তাহ যে আমরা যে টার্ন অফ ইভেন্টসগুলো দেখেছি, বা এই টুর্নামেন্টগুলো যে দেখেছি, অনেকটা জোরপূর্বক বিপিএলটা করা হয়েছে, তারপর ডিপিএলটা কন্টিনিউশন রাখার জন্য করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট কবে যে দেশের ক্রিকেট এতটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা আসলে মনে করা খুব কঠিন। অ্যান্ড এটা আসলে ভালো কোনো সাইন না। মানে হোয়াট আর ইউ টেলিং দ্য নেক্সট জেনারেশন অফ ক্রিকেটার্স? যে আমার কাছে মনে হচ্ছে যে এইসব ইভেন্টসের কারণে দ্য গেম ইটসেলফ, দেশের ক্রিকেটটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে, খেলাটা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত না। আপনাদের যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার থাকে, সেটা ভিন্ন জিনিস। সেটা এসে যদি গেমটাকে প্রশ্নবিদ্ধ করে, অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের কাছে আসলে বাংলাদেশ ক্রিকেটের চিত্রটা এইভাবে আসলে ছড়ায় বা এইভাবে হচ্ছে ডিসপ্লেড হয়, তখন ইট ডাজেন্ট বোর্ড ওয়েল ফর দ্য গেম। দ্য নেক্সট জেনারেশন, দিস জেনারেশন, দ্য ইয়াং ক্রিকেটার্স, তারা তো জানবে যে ভাই ডিপিএলে তো এগুলোই হয়, ডিপিএলে আমি আসলে এফোর্ট দিয়ে আমার লাভ নেই, বিপিএলে আসলে আমি পেমেন্ট পাবো না। এইসব জিনিসগুলো আসলে খুব প্রেভেলেন্ট, অ্যান্ড দেখা যায় যে এইসব ফিক্সিং অ্যালিগেশনস, অ্যান্ড তার উপরে হচ্ছে ক্লাবের ইনফ্লুয়েন্স। হ্যাঁ, যে সরাসরি আমরা আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক দেখেছি থ্রু আউট দ্য ইয়ার্স। তো সেই চিত্রটাই যদি সামনের টুর্নামেন্টগুলোতে দেখি, বা এই যে আম্পায়ার কেন্দ্রিকও অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে, ইট ওয়াজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য তৌহিদ হৃদয় ইস্যু। আই এম নট সেইং হু ডিড রাইট অর হু ডিড রং, বাট ইট ওয়াজ অ্যাট দ্য সেন্টার অফ দ্যাট এন্টায়ার থিং। তো এগুলো আসলে সামনের ক্রিকেটকে খুব প্রশ্নবিদ্ধই করে, অ্যান্ড ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। পেশাদারিত্বর ওই জায়গাটা থেকে একটু অ্যাড করি, যে পেশাদারিত্বর আসলে সব জায়গায় একটা ঘাটতি আছে, এবং চটকদার কিছু করার প্রতি একটা মানে উৎসাহী দেখা যায়। আমি যদি যে মানে ফিক্সিং অ্যালিগেশন বা সন্দেহ নিয়ে যে কথাগুলো আসছে সেই প্রসঙ্গেই বলি, বিসিবির যে আকশু ইউনিট আছে বিসিবির অধীনে, দুর্নীতি দমন ইউনিট, হ্যাঁ, তার প্রধান উনি কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড রকমের মানে অ্যাক্টিভ, প্রচুর পোস্ট করেন। এইরকম পোস্টের যারা থাকেন আমি যত দেখি, তারা কিন্তু খুব মানে লিমিটেড লাইফ লিড করেন, তারা কিন্তু খুব এক্সপোজ হন না। তো বিপিএলে আমরা দেখেছি যে উনি নিজে থেকে অনেক কিছু বলছেন, করছেন, খুব বেশি চটকদার কিছু করছেন। তো সেই চটকদারিত্বের একটা প্রমাণ আমরা দেখলাম যে আপনি তদন্ত করছেন, তদন্তের তো এটা ধরেন না, আপনি তদন্ত করছেন একটা খেলোয়াড়, সে ওই শটটা আবার রিক্রিয়েট করছে, তো সে কি বলবে? সে বলবে হয়তো যে আমি আটকে গেছিলাম, ক্রিকেটীয় কারণও থাকতে পারে, আমি ব্রেন ফেড হয়ে গেছিল, শেষ। আপনি এটা থেকে কি প্রমাণ করতে পারবেন? তাইলে আপনি কিন্তু অনেস্ট না ওইটা খুঁজে বের করার জন্য, আপনি ওইটা আড়াল করার চেষ্টা করছেন, এরকম কিন্তু মানুষ মনে করতে পারে। কারণ আপনি আর একটু পিছনে যান না, ওই ক্লাবগুলোর ইন্টারেস্টটা কি, ওই ক্লাবগুলোর পজিশনটা কি, ক্লাব অফিসিয়ালরা আসলে কি চিন্তা করছিলেন, হ্যাঁ, কে রেলিগেটেড হয়ে যাচ্ছিল, কে রেলিগেশনের হাত থেকে বাঁচছে, কার সুপার লিগে যাওয়ার সম্ভাবনা, এগুলো খুঁজলেই কিন্তু খেলোয়াড়কে ভিকটিম করে লাভ নাই। কিন্তু সে যদি করেও থাকে, আমরা তো প্রমাণ নাই, সে যদি করেও থাকে, তার এখানে কিন্তু কোনো টাকা পয়সার জন্য করবে না সে, এখানে কিন্তু ক্লাবের ইন্টারেস্ট। কারণ আপনি ঢাকা প্রিমিয়ার লিগে এবার দেখছেন যে বিপিএলের তো টাকা পয়সা ইস্যু ছিল, ঢাকা প্রিমিয়ার লিগে গত বছর যে টাকা পয়সা পেয়েছিলেন ক্রিকেটাররা, এবার কেউ কেউ হচ্ছে 1/3 পাননি, খুবই কম পারিশ্রমিকে খেলেছেন। কেউ কেউ হয়েছে মানে একটা ক্লাবের তো আমরা দেখলাম যে তারা বয়কট করার মতন অবস্থায় চলে গিয়েছিলেন, 10-15 হাজার টাকা এরকমও শুনেছি। কেউ 5 লাখ টাকায়, যিনি আগে 20 লাখ টাকায় খেলতেন তিনি 5 লাখ টাকায় খেলেছেন। কাজেই টাকা পয়সা নিয়ে ওইরকম আমার কাছে মনে হয় না। হয়তো যদি সে করেও থাকে তাহলে এখানে ক্লাব অফিসিয়ালদের সংশ্লিষ্টতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেই জায়গায় আপনি তদন্ত করছেন কিনা, নাকি মাঠের মধ্যে ওই সব বিসিবির মানে মিডিয়ার সব ক্যামেরা আছে, আপনি একটা রিক্রিয়েট করলেন আর সবাই বললো আরে আরে কি হচ্ছে। এটা খুবই হাস্যকর ছিল পুরো ব্যাপারটা, যে রিক্রিয়েট করার যে ব্যাপারটা, মানে একটা তদন্ত কার্যক্রম চলছে, সেখানে অনেকগুলো ক্যামেরা, অনেকগুলো মানুষ, অনেক গণমাধ্যম কর্মীরা, তাদের উপস্থিতি। আমরা জানি না একটা তদন্ত কার্যক্রম আসলে 100 কিভাবে করে আমরা জানি না, কিন্তু আমাদের মানে সবার কাছেই যেটা মনে হয়েছে, এটাও বোধহয় প্রক্রিয়ার কথা যেটা বলা হয়, এটাও আসলে বোধহয় প্রক্রিয়াটা না। স্বভাবের কথা ধরে যেটা যেতে চাচ্ছি,
যে নেক্সট জেনারেশনের জন্য আসলে কি বার্তা দিচ্ছে। তো ক্রিকেট তো আসলে বাংলাদেশের সবচেয়ে, আমরা যেটা বলি যে জনপ্রিয় খেলা, জনপ্রিয়তার শীর্ষে, একটা সময় ফুটবল ছিল, এখন ক্রিকেট। কিন্তু লাস্ট আমরা জিম্বাবুয়ে সিরিজ এটা দেখলাম যে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের মানুষের আগ্রহ এখন তুলনামূলক কম, আগের চেয়ে অনেক কম। কারণ হচ্ছে যে যেহেতু বাংলাদেশের পারফরমেন্স ভালো হচ্ছিল, বাংলাদেশের মানুষজন ভালো অপোনেন্টের সাথে খেলা দেখতে চায়, কিন্তু মানে টিভি রাইটস বিক্রি হয়নি, কোনো চ্যানেল খেলা দেখাবে না, এরকম সিচুয়েশনে কিন্তু পড়েনি। এবার কিন্তু বাংলাদেশ যেটা হলো যে শেষ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি খেলা দেখাতে হলো। তো এটা আসলে একটা কোনো বার্তা দেয় কিনা যে জনপ্রিয়তা বলি যে এই ইস্যুটার সঙ্গে মিশে, যদি এটা কোনো আসলে বার্তা দেয় কি? ডেফিনেটলি। আমরা যে আলাপ করার আগে এখানে ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছিল যে ক্রিকেট নিয়ে আলাপ কেন ভাই, মানে মানুষ কিন্তু এরকমই মনে করছেন যে ক্রিকেট নিয়ে এখন আলাপ শুনতে চাচ্ছে না, মানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। এর মূল কারণ হচ্ছে আপনার পারফরমেন্স নাই, তার মধ্যে পারফরমেন্স, একে তো পারফরমেন্স নাই, তার মধ্যে এক একটা হাসি তামাশার কাণ্ড করছেন ক্রিকেট বোর্ড থেকে, মানুষকে লোক হাসাচ্ছেন। তো মানুষ তো বুঝতে পারছে যে যারা এইসব করছেন তাদের কাছ থেকে আসলে কি আউটপুট আসতে পারে। তো সেই জায়গায় মানুষের আসলে আস্থা কমে গেছে। আস্থা কমে যাওয়ার, এটা হচ্ছে যে বিজনেস, তাই না? আলটিমেটলি একটা প্রোডাক্ট, আপনি ওভাবে যদি চিন্তা করেন, আমরা যদি কমার্শিয়াল দিক থেকে চিন্তা করি, তো মানুষের যদি আগ্রহ কমে যায় তাহলে স্পন্সর বা টিভি রাইটস যারা, তারা তো একটা টাকা দিয়ে কিনবে ভাই, মানে তারা তো এখানে দেশপ্রেমের কোনো ব্যাপার তাদের মধ্যে নাই, বা তাদের পেশাদারিতে সেটা করা যায় না। তো তারা তো এটা বিক্রি করতে হবে তার। তো সে মনে করছে যে এই সিরিজ কিনে আমার আসলে এটা যথেষ্ট দামে আমি এটা বিক্রি করতে পারবো না, লাভজনক হবে না। এক পার্টি ইভেন বলেছিল যে আমি অ্যাডভার্টাইজারদেরকে আসলে আমি সেভাবে অ্যাট্রাক্ট করতে পারবো না এই সিরিজের জন্য। সো আই থিংক ইটস আ বিগ ব্লো যে টু দ্য ব্র্যান্ড ভ্যালু অফ বাংলাদেশ ক্রিকেট। আপনি মাঠের টিকিট বিক্রির টাকা দিয়ে চলতে পারবেন না, মানে এটা আপনি যে বারবার বিসিবি, মানে বর্তমান কমিটি বারবার বলছেন যে বিপিএল এ তারা টিকিট বিক্রিতে অনেক উন্নতি করেছেন, এবার হয়েছে। এটা টিকিট আপনি কিন্তু শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ায় দেখেন টিকিট বিক্রি, এটা কিন্তু খুব বোনাস হিসাবে দেখা হয়, ওইটা একদম মানে নগণ্য ওইটা আসে। হ্যাঁ ঠিক আছে, ওইটাতে একটা মানে আসলে ভালো এবং আসে, সেটা একটা ভাবে থাকে, কিন্তু মূলটা হচ্ছে টিভি রাইটস এবং আরো যেগুলো বিজ্ঞাপন, সেগুলোই টিভি রাইটস কত টাকায় বিক্রি হলো, ওইখান থেকে কিন্তু মাঠে গিয়ে আর কতজন দেখেন, 15,000 20,000, মাঠের বাইরে থেকে 20 লক্ষ মানুষ দেখতে পারেন। তো বাজার তো ওখানে, তো ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের নাই, ইন্টারেস্টটা একদমই ফল করেছে। এবং এই ইন্টারেস্টটা আনতে হলে বিসিবির পেশাদারিত্ব দরকার। আগে তাদের মানুষকে বোঝাতে হবে যে তারা আসলে তাদের মানে সঠিকভাবে কাজ তো করছেন এবং তাদের ইন্টেনশনটাও ভালো, এটা বোঝাতে হবে। আমি তারপরে বলবো যে তাদের একটা ব্যর্থতা ছিল আসলে, যে মানে আপনি জানেন জিম্বাবুয়ে আসবে, এরকম একটা সিচুয়েশন আছে, ইউ শুড হ্যাভ বিন প্রিপেয়ার্ড ফর দিস। যে ডেফিনেটলি যে বিসিবির যেটা বলেন যে হ্যাঁ বিসিবির একটা দায়িত্ব আছে যে হ্যাঁ সেই আস্থাটা ক্রিয়েট করা, যে হ্যাঁ উই আর টকিং অ্যাবাউট দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, দ্য টাইগার্স। হ্যাঁ রিগার্ডলেস যে আপনি বলছেন যে 1200 কোটি টাকার এই আছে সেই আছে, যে মানে খুবই উন্নতি হয়েছে এই সেই, বাট যখন এরকম একটা সিনারিও আসে যে একজন পার্টি বলছে যে তারা অ্যাডভার্টাইজারকে অ্যাট্রাক্ট করতে পারবে না, তাহলে এই ব্যর্থতার অনেক দায়ভার আপনাকেও নিতে হবে। যে আফটার অল দিস ইয়ার্স আপনি তো কন্ট্রোল করছেন সবকিছু, এক্স্যাক্টলি আপনি কন্ট্রোলে আছেন। আফটার অল দিস ইয়ার্স যে আপনি বাংলাদেশ ক্রিকেট টিম, মানে বাংলাদেশের মতো ক্রিকেট ক্রেজি নেশনে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমকে আপনি সেল করতে পারবেন না, মানে দ্যাট ইজ আ মেজর ফেলিয়ার অ্যান্ড দিস বোর্ড হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি ফর ইট, বিকজ দিস ইজ আ বিগ ব্লো টু দ্য ব্র্যান্ড ভ্যালু অফ বাংলাদেশ ক্রিকেট। আর কয়েক মাস পরেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আছে। তো এখনকার যে বোর্ডটা আছে তারা কিন্তু বেশ কিছু অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনাল চেঞ্জের কথা বলেছিলেন। তো নির্বাচনের আগে আসলে সেগুলা করা সম্ভব হবে কিনা, বা নির্বাচনে আসলে কেমন হতে যাচ্ছে এবারে নির্বাচনটা, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নির্বাচন, প্রথম নির্বাচন, সেইখানে আসলে কার কি স্টেক থাকবে বা কি ধরনের হতে পারে? আসলে কনস্টিটিউশনাল যে সংশোধন যেটা বললেন, এটা হবে না, কারণ হচ্ছে তারা অলরেডি যে কমিটি করেছিলেন সেটা বাতিল করে দিয়েছেন ঢাকার ক্লাবগুলোর চাপে। ঢাকার ক্লাবগুলো তারা যেটা করতে যাচ্ছিলেন যে ঢাকার ক্লাব থেকে যেই পরিমাণ কাউন্সিলরশিপ আসে সেটা কমিয়ে দিতে যাচ্ছিলেন, বাড়াতে যাচ্ছিলেন হচ্ছে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা ইত্যাদি থেকে বাড়াতে চাচ্ছিলেন, ডিসেন্ট্রালাইজড ক্রিকেটের ওটা বলছিলেন যে তারা উদ্দেশ্য নিয়ে। তো সেই জায়গা থেকে কিন্তু ঢাকার ক্লাব ক্রিকেটের যারা কর্তারা, তারাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা চালান মূলত। এখন আমরা বিগত দিনে চালিয়েছেন, তারাই ইনফ্লুয়েন্সিয়াল, এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে, নানান রকমের ব্যাপার আছে। তো তারা রাজি হন, এবং তারা যেহেতু তাদের কাউন্সিলরশিপ কমে যাবে, তারা ডেফিনেটলি এটা চাইবেন না, এবং তারা এখানে এটা করতে দেননি, এবং তারপরে তাদের চাপে কিন্তু এটা এই জায়গা থেকে সরে যাওয়া হয়েছে। এবং এইখানে হচ্ছে যে মানে ওই জায়গার একটা সংশোধন
কিভাবে হতে হবে এবং সবাই মিলে কিন্তু ওই জায়গাটার দরকার ছিল, এখানে ইম্পর্টেন্ট ছিল। কিন্তু যারা সংস্কার করার জন্য এই বোর্ড যারা হাত দিয়েছিলেন তারাও আবার ডিসেন্ট্রালাইজ করার জন্য আবার ডিস্ট্রিক্ট এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে যেটা বাড়ানোর কথা বলছিলেন, সেখানে কিন্তু ওই ক্লাব কর্তারা কিন্তু সেখানে কথা পয়েন্ট পেয়েছেন এবং তাদের ওই পয়েন্টে আবার লজিক আছে যে ওই 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 কমিটিগুলো যেভাবে আসে ওইগুলোও কিন্তু পলিটিক্যালি আসে এবং ওইখানে কিন্তু ওরা আবার তারা তো একটা ঢাকার বিভিন্ন লীগ তারা সংগঠিত করেন, তারা একটু কাজ করেন মানে দৃশ্যমান, ওরা কিন্তু ওদের স্থানীয় এলাকায় কোনো লীগ টিগও পরিচালনা করেন না এবং তাদের অ্যাক্টিভিটিও থাকে না, তো তাদের আবার কাউন্সিলরশিপ বেড়ে যাবে। তো ওইটা কিন্তু সমাধান হয় না, এটা উচিত ছিল যে সবাই মিলে একটা ভারসাম্যপূর্ণ প্রফেশনাল সমাধান। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট ঢাকার ক্লাব ক্রিকেটের কেন্দ্রিকই থেকে যাচ্ছে এবং সেখানে ব্যাড ইনফ্লুয়েন্স আছে অনেক, আমরা দেখেছি বিগত দিনেও দেখেছি থাকবে। এবং যারা নির্বাচন করতে যাচ্ছেন, ফারুক আহমেদ বর্তমান যিনি সভাপতি, তিনি তো একটা আলোচনা মানে টকশোতে বোধহয় তিনি ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন। আমরা আরো দুটো নাম শুনতে পাচ্ছি যারা নির্বাচন করবেন। তারা এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু সামনের 2-1 মাসে অনেক রকমের খবর তৈরি হবে এবং এইবারের নির্বাচন আগে যেরকম ছিল নাজমুল হাসান পাপন উনি সভাপতি পদে নির্বাচন এরকম হয়নি, এবার কিন্তু আমার মনে হয় সভাপতি পদ এবং নির্বাচন হবে এবং সেইটা কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হতে পারে। আসলে উত্তপ্ত পরিস্থিতিটা মানে তো নেগেটিভ অর্থেই বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে আশাবাদী হওয়ার সুযোগটা বোধহয় কম। শাবাব যদি এই ইস্যুতে কোনো কিছু অ্যাড করতে চান। না, এটাই যে ইন লাইট অফ রিসেন্ট ইভেন্টস যা ইয়ে হচ্ছে যে দিস উইল বি ডিসাইডিং ফ্যাক্টরস, বাট অ্যাটলিস্ট কনসিডার করার মতো ফ্যাক্টরস অবশ্যই থাকবে, যে হাউ দিস বোর্ড হ্যাভ প্রমিসড রিফর্মস অ্যান্ড হাউ দে হ্যাভ failed in some aspects to do it, যে কিছু হয়তো করতে পেরেছে, কিছু স্টেপস নিয়েছে করতে পারেনি, বা তাদের স্ট্যান্সে আসলে তারা থাকতে পারেনি, প্রেশারে পড়ে আসলে তারা দে হ্যাড টু টেক আ ব্যাক ফুট, এইসব বিষয়গুলো থাকবে। এটার থেকেও একটা বড় বিষয় থাকবে যে এরকম টিমের পারফরমেন্স, যে একটা যে সিচুয়েশন বা একটা যে অ্যাটমসফিয়ার আছে, যে দেখা যায় যে অনেক সময় এরকম যে কোনো ক্রাইসিসের মুহূর্তেই বাংলাদেশের ক্রিকেট অ্যাজ আ হোল যদি আমি বলি, যে কোনো ক্রাইসিসের মুহূর্তে অল ইট টেক্স ইজ 1-2 উইনস, 2-3টা আমরা এরকম জিতে গেলাম, সো এভরিথিং ইজ রাইট অ্যান্ড এভরিথিং সিমস সো রোজি, সো নাইস। বাট এখন দেখা যায় যে মানে দুইটাই হচ্ছে কোয়েনসাইড করেছে, দুই রকমের ক্রাইসিস। একটা হচ্ছে এরকমের বোর্ডের মধ্যে এরকম একটা স্ট্রাগল, অ্যান্ড অফ কোর্স যে অন ফিল্ড যে ক্রিকেটটা, সো সব মিলিয়ে একটা এখন অ্যাটমসফিয়ারটা ইটস আ লিটল আপসেটিং, অ্যান্ড এইসব জিনিস অনেক কনসিডার করার মতো হবে, যে রিসেন্ট যেসব ইভেন্টসগুলো আমরা দেখতে পেরেছি, দেন হাউ ইট ওয়াজ ডেল্ট উইথ বাই দিস বোর্ড। সো এই জিনিসগুলো ডিসাইডিং ফ্যাক্টরস হতে পারে নেক্সট ইলেকশনে। অলরেডি কিন্তু এই আভাসগুলো পাওয়া যাচ্ছে, সেটা নেতিবাচক নানা রকমের আভাস পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে এখনই আপনি সিদ্ধান্ত নেন, এখনই আপনি আপনার যে কাজগুলো আছে সেগুলো প্রয়োগ করেন। আপনাদের ভাষায় যেটাকে বলা হয় যে প্রসেস, আপনারা আপনাদের প্রসেসে কাজে লাগান, কিন্তু সেটার একটা ইতিবাচক ফল আসুক, রেজাল্ট একটা আসুক, এবং বাংলাদেশের যে মাঠের পারফরমেন্স সেটাও ফিরে আসুক, এবং মাঠের বাইরের যে আমরা যেসব বিতর্কের মাঝখানে ছিলাম সেগুলো থেকেও বাংলাদেশ ক্রিকেট বেরিয়ে আসুক। দিন শেষে বাংলাদেশের মানে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, সেই জনপ্রিয়তাটা যেন বজায় থাকে, সেটা যেন কোনোভাবেই আমাদের, ঠিক আছে আমরা ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, কিন্তু আলটিমেটলি সেটা আমি মাঠে দেখাতে পারলাম না, সেটা ফ্রুটফুল হলো না, এই দিকে যেন না এগোয়। মানে আরও বেশি ভেঙে যাওয়ার আগেই, ভঙ্গুর অবস্থা তৈরি হওয়ার আগেই আমার এখনই স্টেপ নেওয়া উচিত। সো এই আশাবাদ যে ক্রিকেট দল সামনে, আমরা ক্রিকেট দল এবং বোর্ড থেকে আরো মানে ভালো কিছু খবর পাবো, সেই আশাবাদ জানিয়ে ব্যক্ত করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।